হাই এভরিওয়ান। তাহলে কার্বনের রূপভেদগুলোর মধ্যে প্রথমে রূপভেদটিকে দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে নিয়তাকার, একটা হচ্ছে অনিয়তাকার। ঠিক আছে, নিয়তকার রূপভেদ আবার তিনটে ভাগ, একটা হচ্ছে হীরক, গ্রাফাইট, ফুলারিন। অনিয়তকার কোক, অঙ্গার, ভূষাকালি, গ্যাস কার্বন। নিয়তকার মানে কি বলতো? মানে হচ্ছে ওখানে পরমাণুগুলো একটা নির্দিষ্ট সজ্জায় বিন্যস্ত থাকবে, বাট অনিয়তকার ক্ষেত্রে ওসব কোনো গল্প নেই, যেমন খুশিভাবে পরমাণুগুলো বিন্যস্ত থাকবে। ঠিক আছে, এরপরে অঙ্গারটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিজ্জ অঙ্গার, একটা হচ্ছে প্রাণীজ অঙ্গার। উদ্ভিজ্জ অঙ্গার আবার দুটো ভাগ, কাঠকয়লা, শর্করা অঙ্গার। প্রাণীজ অঙ্গারের দুটো ভাগ, অস্থি অঙ্গার, রক্ত অঙ্গার। তো এইগুলো ডিটেলস একটু পরে তুমি দেখবে। দেখো হীরক, তাহলে এই হীরকটাকে প্রকৃতিতে খনিজ হিসাবে পাওয়া যায় হলো। এরপরে তুমি কৃত্রিম হীরক কীভাবে তৈরি করবে? তাহলে গ্রাফাইটকে তুমি যদি নিকেল বা আয়রনের উপস্থিতিতে উচ্চ চাপে আর উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করো, তাহলে তুমি কৃত্রিম হীরক পেয়ে যাবে। এটাকে তুমি লিখতে পারো যে গ্রাফাইট, তো এখানে তুমি দাও নিকেল বা আয়রন, এখানে 10⁴ থেকে 10⁵ ATM চাপ আর 3500 কেলভিন উষ্ণতা। তো এখান থেকে কী পাবে? কৃত্রিম হীরক পাবে। ঠিক আছে, এরপরে তাহলে এরা হচ্ছে তড়িতের কুপরিবাহী। কেন? কারণ এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এদের প্রতিসরাঙ্ক খুব বেশি। এরপর তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী কেন? কারণ ওখানে যে সিগমা বন্ধনগুলো থাকে ওগুলো কম্পিত হয়, এই মাধ্যমে ওরা তাপটাকে পরিবহন করে। হয়েছে, তাহলে এরা খুব দৃঢ় হওয়ার জন্য দ্রাবকে দ্রবীভূত হয় না। এরপরে কার্বন কার্বনের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে 109°28', যেরকম স্ট্যান্ডার্ড হয়। কার্বন কার্বনের মধ্যে ডিস্টেন্স কত থাকে? 1.54 অ্যাংস্ট্রম। এখানে কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি? sp3। এরপরে প্রপার্টিস, তো এদের কি ধর্ম দেখা যায়? তো যদি তুমি হীরককে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করো, সেখান থেকে তুমি গ্রাফাইট পাবে আর 450 ক্যালোরি হিট পাবে। যদি কার্বনকে বা হীরককে Na2CO3 সহযোগে রিয়াকশান করানো হয়, তো সেখান থেকে তুমি Na2O পাবে আর CO পাবে। ঠিক আছে, কীভাবে মনে রাখবে? যে দুটো কার্বন এখানে দুটো অক্সিজেন নিয়ে নিচ্ছে, দুটো কার্বন তো আছেই। হ্যাঁ, তাহলে এই যে কার্বন আর এই কার্বন, তাহলে দুটো কার্বনে দুটো অক্সিজেন লাগবে কার্বন মনোক্সাইড তৈরি করার জন্য। তাহলে আর কী পড়ে থাকছে? দুটো সোডিয়াম আর একটা অক্সিজেন, তো ওখান থেকে Na2O। এরপরে F2 এর সাথে বিক্রিয়া, তাহলে কার্বন কটা বন্ড করে? 4টা, তার জন্য CF4 তৈরি করছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া, CO2 উৎপন্ন করবে, যেহেতু ওখানে K2Cr2O7 আর H2SO4 দেওয়া আছে। অক্সিজেনের সাথে বিক্রিয়ায় CO উৎপন্ন করে, যেহেতু এখানে এই যে জারক পদার্থ দেওয়া আছে K2Cr2O7 আর H2SO4, তার জন্য CO এর জায়গায় CO2 তৈরি করে। সালফারের সাথে বিক্রিয়া, CH2 তৈরি করবে, যেমন কার্বন ডাইঅক্সাইড সেরকম কার্বন ডাইসালফাইড। হয়েছে, এরপরে ব্যবহার বই একটু দেখে নেবে। আচ্ছা, এখানে দুটো জিনিস মনে রাখবে, যে পাথর কাটার যে হীরক সেটাকে কার্বনেডো বলা হয়, আর কাঁচ কাটার যে হীরক সেটাকে বোর্ড বলা হয়। হলো, হীরক গেল। এরপরে গ্রাফাইট, তাহলে গ্রাফাইট হচ্ছে ধাতব ঔজ্জ্বল্য বিশিষ্ট ধূসর বর্ণের নরম পিচ্ছিল পদার্থ। হয়েছে, হীরা অপেক্ষা হালকা হবে, তারপর তড়িতের সুপরিবাহী হবে। এরপরে তুমি গ্রাফাইট তৈরি করবে কি করে? তাহলে প্রথমে তুমি SiO2 নিয়ে নাও, সিলিকা যেটাকে বালি বলছি, SiO2তে নিয়ে দাও কার্বন বা কোক চূর্ণ। সেখানে বৈদ্যুতিক চুল্লির মধ্যে তুমি 3000 থেকে 3500°C তাপমাত্রা ক্রিয়েট করো, বিক্রিয়াটা করাও 24 থেকে 30 ঘন্টা ধরে। তো সেখান থেকে তোমার উৎপন্ন হবে সিলিকন কার্বাইড আর কার্বন মনোক্সাইড গ্যাস। বোঝা গেল? এরপরে এই সিলিকন কার্বাইডটা বিয়োজিত হয়ে সিলিকন উৎপন্ন করবে আর এই কার্বন উৎপন্ন করবে, যেটাকে আমরা গ্রাফাইট বলছি। হয়েছে, এরপরে রিয়াকশান, তাহলে গ্রাফাইট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, আগেই বলেছিলাম, এগুলো সব হয়েছে আগে। ঠিক আছে, এরপরে KMnO4 এর সাথে বিক্রিয়া, তাহলে গ্রাফাইটটা KMnO4 এর সাথে বিক্রিয়া করে অক্সালিক অ্যাসিড উৎপন্ন করে, যার সংকেত হচ্ছে সিরাবোলাইজ, আর মেলিটিক অ্যাসিড উৎপন্ন করে। মেলিটিক অ্যাসিড মানে এই যে বেঞ্জিন রিং আছে, বেঞ্জিন রিংয়ে যে 6টা কার্বন, এই 6টা কার্বনে 6টা সিরাবোলাইজ থাকবে, এটার নাম হচ্ছে মেলিটিক অ্যাসিড। হলো, শনাক্তকরণ কীভাবে করবে? তো যখন তুমি গ্রাফাইটের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড মিশ্রিত HNO3 আর H2SO4 দিয়ে দেবে,
আচ্ছা, HNO3 H2SO4 এর মিশ্রণটাকে মিক্স অ্যাসিড বলা হয়। অর্গানিকের ক্ষেত্রে মিক্স অ্যাসিড কথাটি লেখা হয় এই HNO3 আর H2SO4 কথাটার জায়গায়, ঠিক আছে। তো গ্রাফাইটের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড মিশ্রিত তুমি যদি মিক্স অ্যাসিড দিয়ে দাও, সেই ক্ষেত্রে গ্রাফাইটিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটার কালার হচ্ছে সবুজাভ হলুদ। হলো, তো এইভাবে তুমি গ্রাফাইটকে শনাক্ত করতে পারবে। এরপরে স্ট্রাকচার, তাহলে ওখানে হীরকের ক্ষেত্রে ছিল sp3, এখানে sp2। এরপরে এই ক্ষেত্রে কার্বন পরমাণুগুলা ষড়ভুজাকারভাবে সজ্জিত থেকে স্তর তৈরি করে, হয়েছে, আর একটা স্তর আর একটা স্তরের উপরে চেপে থাকে। এরপরে প্রতিটা কার্বন পরমাণুতে একটা করে অযুগ্ম ইলেকট্রন থাকে। এই অযুগ্ম ইলেকট্রনের জন্যই এরা তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করে। হলো, কি হলো, আচ্ছা ঠিক আছে। দেখো, তো ওখানে বন্ধন দৈর্ঘ্য ছিল 1.54 অ্যাংস্ট্রম, এখানে বন্ধন দৈর্ঘ্যটা হয় 1.42 অ্যাংস্ট্রম। আর দুটা কার্বন স্তরের মধ্যে দূরত্ব কত? 3.35 অ্যাংস্ট্রম। বললাম না যে কার্বনের স্তর তৈরি হয়, তো এই দুটো স্তরের মধ্যে ডিস্টেন্স কত? 3.35 অ্যাংস্ট্রম। এবার স্তরগুলোর মধ্যে কী ধরনের আকর্ষণ বল কাজ করে? ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে। এরপরে ফুলারিন বা বাকমিনস্টার ফুলারিন, তাহলে এটা হচ্ছে একদম রিসেন্ট রূপভেদ, ঠিক আছে। আচ্ছা, তো রিচার্ড স্মেলি কি বলে যে কার্বন পরমাণুগুলা গুচ্ছ আকারে অবস্থান করে, তার এই যে গুচ্ছ, এই গুচ্ছটাকে বলা হচ্ছে ফুলারিন, ঠিক আছে। তাহলে এই যে রূপভেদটা, এর নাম কিসের ভিত্তিতে করা হয়? ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে যে বিখ্যাত স্থাপত্য আছে জিওডেসিক ডোম, তার ডিজাইনার বাকমিনস্টারের নাম অনুসারে, বাকমিনস্টার ফুলারিনের নাম অনুসারে, ঠিক আছে। তো বাকমিনস্টার ফুলারের নাম অনুসারে এই নামকরণটা করা হয়, বাকমিনস্টার ফুলারিন। এটা এই জিওডেসিক ডোমের মতো দেখতে। সাধারণ সংকেত CN দিয়ে লেখা হয়, যেখানে n এর মানটা 30 থেকে 600 এর মধ্যে হতে পারে। হলো, এরপরে যদি n এর মানটা 60 হয়, সেটা কী হবে? C60, যেখানে 12টা পঞ্চভুজ আর 20টা ষড়ভুজ থাকবে। যদি 70 হয়, তাহলে 12টা পঞ্চভুজ আর 25টা ষড়ভুজ থাকবে। তাহলে C60 আর C70 এই দুটো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো দুটোতেই দেখো 12টা পঞ্চভুজ থাকে। এরপরে ষড়ভুজের সংখ্যাটা তুমি ইজিলি বের করতে পারবে, কীভাবে? এই ফর্মুলা দিয়ে, n/2 - 10, যেখানে nটা হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা, আর তাহলে তো ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে C60-র ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করো, তাহলে 60/2 - 10 মানে কত হচ্ছে? 20। C70-র ক্ষেত্রে ক্যালকুলেশন করলে 70/2 - 10 কত হবে? 25। হলো, এরপরে ফুলারিন সুপার কন্ডাক্টর হয় বা অতি পরিবাহী হয়। C60-র বর্ণ হচ্ছে গাঢ় লাল, C70 অনুজ্জ্বল লাল। হলো, এরপরে তাহলে প্রিপারেশন কীভাবে করবে? তুমি যদি গ্রাফাইটে হিলিয়াম গ্যাস, লো প্রেসার আর লেজার রে দাও, তো সেই ক্ষেত্রে ঝুল বা ফুলারিন তৈরি হয়, ঠিক আছে। ন্যাপথালিন, তো ন্যাপথালিন যদি বাইরের অনুপস্থিতিতে তুমি আর্গন গ্যাস আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করো, তো ওই C60 আর C70-র মিক্সচার তৈরি হয়, ঠিক আছে। এরপরে চারকোল বা অঙ্গার। চারকোল দুই প্রকার বলেছিলাম, বা অঙ্গার দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিজ্জ, একটা প্রাণীজ। তো ওই উদ্ভিজ্জ অঙ্গার আবার দুই প্রকার, একটা হচ্ছে কাঠকয়লা আর একটা হচ্ছে শর্করা অঙ্গার। কাঠকয়লা মানে কি? তাহলে তুমি লোহার বকযন্ত্রে কি করবে? যেখানে বায়ু উপস্থিত নেই সেখানে কাঠকে উত্তপ্ত করবে। কি বললাম? লোহার বকযন্ত্রে বায়ুর অনুপস্থিতিতে কাঠকে যদি উত্তপ্ত করো, তাহলে যৌগ কী হবে? পাতিত হবে। তাহলে ওখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কাঠকয়লা, তাই তো। আমরা জানি কাঠের মধ্যে অনেক জৈব যৌগ থাকে, তুমি হিট করলে দেখতে পাবে যে ধোঁয়ার আকারে অনেক কিছু বেরোয় ভেতর থেকে, জল আকারে, তাই না। তো তুমি লোহার বকযন্ত্রে বায়ুর অনুপস্থিতিতে কাঠকে রাখো, উত্তপ্ত করো, তো ওখানের ভিতরে যে জৈব যৌগ আছে ওগুলো সব বেরিয়ে যাবে, উদ্বায়ী পদার্থ হিসাবে বেরিয়ে যাবে। তো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কাঠকয়লা। শর্করা বা অঙ্গার কি? তুমি চিনিকে হিট করো, দেখবে কালো পদার্থ নিচেটা পড়ে থাকছে, সেটা হচ্ছে শর্করা বা অঙ্গার, ঠিক আছে। সেম রিয়াকশানটা তুমি কনসেন্ট্রেট H2SO4 দিয়েও করতে পারো, দেখবে কালো পদার্থটা নিচে পড়ে থাকছে, সেটাকে শর্করা বা শর্করা অঙ্গার বলা হয়। এরপর প্রাণীজ অঙ্গার, এটা দুই প্রকার, একটা হচ্ছে অস্থি অঙ্গার, একটা হচ্ছে রক্ত অঙ্গার। তাহলে অস্থি অঙ্গার মানে কি?
হাড়ের চর্বি জিলেটিন অপসারণের পর যে অংশটা পড়ে থাকবে সেটাকে তুমি ডাস্ট করবে বা গুঁড়ো করবে। তো গুঁড়ো করার পর সেটাকে অন্তর্ধূম পাতন করলে যেটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে হাড়ের চর্বি আর জিলেটিনটা বের করে দেওয়ার পর যেটা থাকবে সেটাকে গুঁড়ো করে তুমি যদি অন্তর্ধূম পাতন করো, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অস্থি অঙ্গার। হলো আইভরি ব্ল্যাক, এটা অনেক সময় জিজ্ঞেস করে আইভরি ব্ল্যাকটা কি। তাহলে HCl দ্বারা তুমি যদি ক্যালসিয়াম লবণ দ্রবীভূত করাও, তাহলে যে অদ্রাব্য কালো কার্বনটা পড়ে থাকবে সেটা হচ্ছে আইভরি ব্ল্যাক, ঠিক আছে। এরপর রক্ত অঙ্গার। রক্ত অঙ্গার কি, তাহলে রক্ত যদি অন্তর্ধূম পাতন করো যে অঙ্গারটা পাবে সেটা হচ্ছে রক্ত অঙ্গার, ওখানেও কালো রঙের একটা পদার্থ পড়ে থাকবে। এরপর এই যে তুমি চারকোল বা অঙ্গার পড়লে, এরা কি হয়, তাপ তড়িৎভেদের কুপরিবাহী হয়, হালকা হওয়ার জন্য জলে ভাসে। তুমি কয়লার কথাটাই ভাবো না, হালকা হয়তো ওই জন্য জলে ভাসে। কয়লা কি তড়িৎ পরিবহন করবে, তাপ পরিবহন করবে, করবে না। এরপরে কয়লাটা ইমাজিন করে বৈশিষ্ট্যগুলো পড়ো। তাহলে সছিদ্র হওয়ার জন্য তুমি যদি বায়ুমুক্ত করো তখন এরা অন্য গ্যাসকে শোষণ করতে পারবে। তাহলে কয়লার মধ্যে ধরো ছোটো ছোটো ফাঁকা স্থান থাকে, তো সেখান থেকে তুমি যদি বায়ুটাকে বের করে নাও, ওরা কী করতে পারবে, অন্য গ্যাসকে অধিশোষণ করতে পারবে, যে ঘটনাটাকে বলা হচ্ছে বহির্ধিতি। হলো এরপরে গ্রাফাইট চূর্ণ আর জলের কলয়েড, ওটাকে বলা হয় অ্যাকোয়া ড্যাগ। গ্রাফাইট চূর্ণ আর তেলের কলয়েড, ওটাকে বলা হয় অয়েল ড্যাগ, ঠিক আছে। এরপরে কিছু বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার ম্যাক্সিমামগুলো আমরা আগে দেখেছি, এটা আগে দেখেছি। এরপরে সেকেন্ড রিয়াকশান দেখো, কার্বন মনোক্সাইড কখন উৎপন্ন হয়, যখন কার্বনের পরিমাণটা বেশি। এখানে একটা কার্বন একটা অক্সিজেন, তার জন্য CO2। এখানে দুটো কার্বন একটা অক্সিজেন, তার জন্য CO, ঠিক আছে। এই রিয়াকশানটা আগে হয়েছে। এরপরে কার্বনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া। তাহলে কার্বন কী করে, চারটা বন্ড করে, তো কার্বনের সাথে তুমি যদি নাইট্রোজেন দিয়ে দাও, এরকম তো আর হবে না, এরকম তো হবে না, কারণ নাইট্রোজেন তিনটে বন্ড করে। তো কার্বন নাইট্রোজেন বিক্রিয়া করালে তুমি এরকম একটা যৌগ তৈরি করতে পারবে, যেটাকে সায়ানোজেন বলা হচ্ছে। কার্বন হাইড্রোজেনের বিক্রিয়া অ্যাসিটিলিন, তা কার্বন চারটা বন্ড করে, হাইড্রোজেন একটা বন্ড করে, তো এরকম একটা যৌগ তৈরি করতে পারবে, যেটাকে অ্যাসিটিলিন বলা হচ্ছে। হলো কার্বনের সাথে ক্যালসিয়ামের বিক্রিয়া। ক্যালসিয়াম কী উৎপন্ন করবে, ক্যালসিয়াম কার্বাইড। সেরকমভাবে আয়রনের সাথে বিক্রিয়া করলে Fe3C উৎপন্ন করবে, অ্যালুমিনিয়ামের সাথে উৎপন্ন করলে Al4C3 উৎপন্ন করবে, যদিও এই রিয়াকশানটা আগে ছিল, ঠিক আছে। এরপরে SiO2 সাথে তুমি বিক্রিয়া করাচ্ছ কার্বনের, তাহলে কি করবে, এখান থেকে দুটো অক্সিজেনকে বের করে দেবে, সিলিকনের সাথে কার্বনটা যুক্ত হয়ে যাবে। কার্বন সিলিকনে চারটা বন্ড করে, কার্বনে চারটা বন্ড করে, তাই একটা সিলিকনের সাথে একটা কার্বন সুন্দর অ্যাড হয়ে যাবে। আর এই যে দুটো অক্সিজেন দুটো কার্বনের সাথে দুটো CO তৈরি করবে। কার্বনের সাথে জল, তো এখানে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেটাকে ওয়াটার গ্যাস বলা হচ্ছে, হয়েছে। এটাকে আবার সিনথেটিক গ্যাসও বলে, সিনথেটিক গ্যাস বা সিন গ্যাস। সিনথেটিক কথা থেকে আসছে। এরকম জিজ্ঞেস করে যে নিচের মধ্যে কোনটি সিনথেটিক গ্যাস বা সিন গ্যাস। এরপরে CuO এর সাথে বিক্রিয়া, তাহলে এখানে জাস্ট অক্সিজেনটাকে বের করে দেবে, তো কার্বন অক্সিজেন মিলে CO তৈরি করবে, শুধুমাত্র কপারটা পড়ে থাকবে। লেডের ক্ষেত্রেও সেম কেস, তো C আর ওটা বেরিয়ে যাবে CO হিসাবে, শুধুমাত্র লেডটা পড়ে থাকবে। Fe2O3 ক্ষেত্রেও সেম কেস, তাহলে এখানে অক্সিজেন সব বেরিয়ে যাবে, শুধুমাত্র আয়রন দুটো পড়ে থাকবে। দুটো আয়রন আছে, তার জন্য দুটো আয়রন পড়ে থাকবে। তিনটা অক্সিজেন তিনটে C মিলে তিনটা CO তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন, তাহলে CO2 আর C, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, C2O2, যেটাকে তুমি 2CO লিখতে পারো, মানে কার্বন মনোক্সাইড। Na2SO4, তাহলে এখানে চারটা অক্সিজেন চারটা কার্বনের সাথে যুক্ত হয়ে চারটা কার্বন মনোক্সাইড তৈরি করবে, বাকি কি পড়ে থাকছে, Na2S, ব্যাস। এই রিয়াকশানটাও আগে ছিল। আচ্ছা, এই রিয়াকশানটা আগেরটার মতোই, তো এখানে কার্বন 0-তে আছে, এটাকে +4-এ নিয়ে যাবে, আর সালফার নিজে +6 থেকে +4-এ চলে যাবে, তো অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। H2SO4টা বা কার্বনটা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়ে যাচ্ছে, তাই কার্বন এখানে কি ধর্ম দেখাচ্ছে, বিজারণ ধর্ম। আগেরটার ক্ষেত্রেও 0 +4 +5 +4, তাই কার্বন কী করলো, বিজারণ ধর্ম দেখালো, অন্যকে বিজারিত করে নিজে 0 থেকে +4-এ চলে গেল, ঠিক আছে। তাহলে এর পরের ক্লাসে ওই ঝুল বা ভূষাকালি ওখান থেকে শুরু করব। থ্যাংক ইউ।